অপেক্ষা যে কতটা কঠিন হতে পারে তা বোঝা যায় তখনই যখন সময় যেন থেমে থাকে। 2002 সালের 26 আগস্টের সেই সকালটিও ছিল ঠিক তেমনই। ঢাকার এক 5 তারকা হোটেলের লবিতে বসে আছেন এক সাংবাদিক। 1.5-2 ঘন্টা কেটে গেছে, কিন্তু যার জন্য অপেক্ষা তার দেখা নেই। মাঝে একবার ইন্টারকমে কথা হয়েছে, কিন্তু তিনি তখনও সিদ্ধান্তহীন সাংবাদিকের সঙ্গে দেখা করবেন কিনা। তবুও অপেক্ষা ছাড়েননি তিনি, কারণ তার কাছে খবর মানে শুধু তথ্য নয়, সত্য উদ্ঘাটনের দায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই গল্পের সূত্রপাত আগের দিন 25 আগস্ট। মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ অফিসে বসে থাকা অবস্থায় আচমকা কিছু ইঙ্গিত পান তিনি। একটি গুরুতর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর একজন কর্মকর্তা ঢাকায় আসছেন এবং বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক হবে। খানিকটা অনুসন্ধানের পর জানা গেল বিষয়টি জড়িত বহুজাতিক কোম্পানি কোকা-কোলার সঙ্গে। খোঁজ নিয়ে জানা যায় ঢাকায় কোকা-কোলার কান্ট্রি ডিরেক্টর অজয় মিত্র গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ, এক শীর্ষ সন্ত্রাসী তাকে ফোন করে বিশাল অঙ্কের চাঁদা দাবি করেছে। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। হুমকি দেয়া হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে স্ত্রী সন্তানের সামনে তাকে গুলি করে হত্যা করা হবে। এই হুমকিতে আতঙ্কিত হয়ে অজয় মিত্র নিজের বাড়িধারার বাসা ছেড়ে পরিবার সহ আশ্রয় নেন একটি 5 তারকা হোটেলে। সাংবাদিকের সামনে তখন একটাই লক্ষ্য, অজয় মিত্রের সঙ্গে কথা বলা। ঢাকায় তখন 2টি 5 তারকা হোটেল, একটি প্যান প্যাসিফিক সোনারগাঁ, অন্যটি শেরাটন হোটেল ঢাকা। প্রথম হোটেলে খোঁজ নিয়ে ব্যর্থ হয়ে তিনি যান দ্বিতীয়টিতে। সরকারি তথ্য না পেলেও বুদ্ধি খাটিয়ে ইন্টারকমের মাধ্যমে যোগাযোগের পথ বের করেন। প্রথমবার ফোনে কথা বলতে চাননি অজয় মিত্র, কিন্তু সাংবাদিকের যুক্তি, এই হুমকির বিষয়টি প্রকাশ পেলে আপনি আরো নিরাপদ থাকবেন, তাকে ভাবতে বাধ্য করে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অজয় মিত্র লবিতে নামেন, সঙ্গে তার স্ত্রী। আতঙ্ক যেন তার চোখে মুখে স্পষ্ট। কথা বলার সময়ও চারপাশে সতর্ক দৃষ্টি। শুরুতে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তিনি খুলে বলেন পুরো ঘটনা। 2002 সালের 14 আগস্ট প্রথম ফোন আসে, এরপর 19 আগস্ট আবার দাবি, বাংলাদেশে কোকা-কোলার প্রতিটি বোতল বিক্রির জন্য 10 পয়সা করে দিতে হবে মাসিক হিসাবে, যা দাঁড়ায় প্রায় 50 লাখ টাকা। না দিলে মৃত্যু অবধারিত। শুধু হুমকি নয়, ফোনদাতা তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও বিস্ময়কর তথ্য জানত। কখন বের হন, কোথায় যান, পরিবারের চলাফেরা সবই তার নখদর্পণে। ফোনদাতা নিজের নাম বলে জাহাঙ্গীর ফেরদৌস, যিনি পরিচিত ছিলেন কালা জাহাঙ্গীর নামে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম। অজয় মিত্র জানান, জিডি করার পর পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেন। বাসায় নিরাপত্তাও দেয়া হয়, কিন্তু তাতেও হুমকি বন্ধ হয়নি। এমনকি হোটেলেও তাকে ফোন করে বলা হয়, কত দিন লুকিয়ে থাকবি। এই ঘটনার আন্তর্জাতিক মাত্রাও ছিল। কোকা-কোলা একটি মার্কিন কোম্পানি হওয়ায় যুক্তরাষ্ট্র বিষয়টিকে গুরুত্ব দেয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মেরি অ্যান পিটার্স বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেন। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক নজরদারিও বাড়ে। পুলিশ পরে একটি ডামি চাঁদাবাজকে ধরতে সক্ষম হয়, যাকে ফাঁদ পেতে আটক করা হয়েছিল। এমনকি FBI কর্মকর্তাও তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে মূল হোতা কালা জাহাঙ্গীর তখনও ধরাছোঁয়ার বাইরে। এতে সে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন 27 আগস্ট এই ঘটনার উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে অজয় মিত্রের সরাসরি বক্তব্য প্রকাশ না করা হলেও কোকা-কোলার পক্ষ থেকে জানানো হয় তারা স্থানীয় প্রশাসনের ওপর আস্থা রাখছে। কিন্তু এই প্রতিবেদন প্রকাশের পরই কালা জাহাঙ্গীরের পক্ষ থেকে প্রতিবাদ আসে, ফোনে এবং লিখিতভাবে। পুলিশ কমিশনার আব্দুল কাইয়ুম তখন সাংবাদিককে জানান, হুমকিদাতা যে কালা জাহাঙ্গীর সে বিষয়ে তারা প্রায় নিশ্চিত। তবে এর মধ্যেই পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। কয়েকদিনের মধ্যে অজয় মিত্র বাংলাদেশ ছেড়ে
চলে যান। কোকাকোলার অফিসও বিজয় সরণি থেকে সরিয়ে নেওয়া হয় গুলশানে। এরপর ধরা পড়ে কালা জাহাঙ্গীরের স্ত্রী সোনিয়া। ডিবি কার্যালয়ে তার সাক্ষাৎকারে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। কালা জাহাঙ্গীরের মাসিক খরচ 70 লাখ টাকারও বেশি। সেই বিপুল অর্থ জোগাড় করতেই সে বেপরোয়া হয়ে উঠেছিল। বড় ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানি, কেউই ছিল না তার টার্গেটের বাইরে। এই পুরো ঘটনাটি শুধু একটি চাঁদাবাজির গল্প নয়, বরং 2000-এর দশকের শুরুর দিককার ঢাকার অপরাধ জগতের এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে আন্তর্জাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাও নিরাপদ ছিলেন না, আর একজন সন্ত্রাসীর ফোন কাঁপিয়ে দিতে পারত পুরো প্রশাসনকে। আর সেই গল্পের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে রয়ে যায় এক সাংবাদিকের দীর্ঘ অপেক্ষা আর সত্য জানার অবিচল জেদ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।